দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। দুই সপ্তাহে গড়ালো ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। কঠোর অবস্থানে সরকার, ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। ৪৮ ঘণ্টাতেই ২,০০০ মানুষের মৃত্যুর খবর। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। ন্যাটোর আদলে জোট হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের নানা সমীকরণ। সিরিয়ার আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলেপ্পো ছাড়ল কুর্দি সশস্ত্র গোষ্ঠী। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। দেশ জুড়ে চলমান বিক্ষোভ, সহিংসতা দমনে কঠোর ইরান সরকার। ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশটি। তার উপর নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য, ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। অভিযোগ, গত ৪৮ ঘণ্টাতেই কমপক্ষে ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করছেন তিনি। দেদারসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট ব্ল্যাকআউটের পর আরও কঠোর অবস্থানে সরকার। আইআরজিসি সদস্যসহ দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। সহিংস আন্দোলন দমাতে ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় প্রাণ গেছে কমপক্ষে ২,০০০ আন্দোলনকারীর। হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতদের ভিড়। প্রতিকূলতা উপেক্ষা করে অবশ্য আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। তেহরান সহ সব শহরেই শনিবার রাতেও জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন তারা। এ পরিস্থিতিতে যে কোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব, অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। শনিবার পাল্টা বিক্ষোভ করেছে সরকারপন্থীরাও। আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের। দেয়া হয়েছে যে কোনো মূল্যে সহিংসতা প্রতিহত করার ঘোষণাও। এদিকে ইরানে চলমান অস্থিরতা নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবর, বিক্ষোভ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। এমনকি নিউ ইয়র্ক টাইমস বলছে, সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনাও সেরেছেন তিনি। চলমান উত্তেজনার জেরে ইরানে বিমান চলাচল বন্ধ রেখেছে টার্কিশ, কাতার ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার লন্ডনের ইরান দূতাবাসের পতাকা টেনে নামিয়ে ফেললেন এক বিক্ষোভকারী। পরিবর্তে লাগানো হলো ইসলামী বিপ্লব পূর্ববর্তী ইরানের পতাকা। শনিবার লন্ডনস্থ ইরান দূতাবাসের সামনে দেশটির সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এমন কাণ্ড ঘটান এক ব্যক্তি। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে দূতাবাসের ব্যালকনি বেয়ে উঠতে দেখা যায়। পরে জাতীয় পতাকা নামিয়ে ইরানের রাজতন্ত্র আমলের পতাকা উত্তোলন করেন ওই ব্যক্তি। এ সময় সরকার বিরোধী স্লোগান দেন। দূতাবাসের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা, তাদের হাতে নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলবির ছবি সম্বলিত ব্যানারও দেখা যায়। এই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকে আটক করা হয়েছে। ইরানের চলমান আন্দোলন সহিংসতায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র ফাঁসের দাবি করেছে একটি হ্যাকিং গ্রুপ। তেহরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, দাঙ্গা উস্কে দেওয়ার সাথে জড়িত মোসাদের ৬০০ এজেন্টের পরিচয় প্রকাশ করেছে হান্দালা নামের এই হ্যাকার গোষ্ঠী। এ সময় ইরানি এজেন্টদের গাইডিং অফিসার হিসেবে মেহেরদাদ রাহিমি নামের একজনকে শনাক্ত করেছে তারা। তার উপর নজরদারির ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। চরম মূল্যস্ফীতির জেরে ২ সপ্তাহ আগে ব্যবসায়ীদের যে ধর্মঘট শুরু হয়েছিল ইরানে, তা এখন রূপ নিয়েছে দাঙ্গা সহিংসতায়। দেশজুড়ে লাখ লাখ মানুষের এই ক্ষোভের স্ফুলিঙ্গের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রকে দায়ী করে আসছে তেহরান।
এবার ইরানের আন্দোলনে মোসাদের জড়িত থাকার তথ্য প্রমাণ ফাঁস করার দাবি করেছে ইরানেরই হ্যাকিং গ্রুপ হান্দালা। দেশটির গণমাধ্যমগুলো বলছে প্রকাশ করা হয়েছে ৬০০ এজেন্টের পরিচয়, যারা সরাসরি দাঙ্গায় উস্কানির সাথে জড়িত। এক বিবৃতিতে হান্দালা জানায়, মোসাদের ইরান ডেস্কের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করেছে তারা, যার নাম মেহরদাদ রাহিমি। এজেন্সির ইরানি এজেন্টদের এই গাইডিং অফিসার নেটওয়ার্ক সমন্বয় এবং অস্ত্র সরঞ্জাম ও অর্থ দিয়ে সহায়তা করেছেন। রাহিমির মোবাইল হ্যাক করে এসব তথ্য পাওয়ার দাবি হ্যাকিং গ্রুপের। পাশাপাশি তার উপর সরাসরি নজরদারিও চালানো হয়েছে। নজরদারির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গ্রুপটি। হান্দালা জানিয়েছে, বিক্ষোভকে ব্যাপক সহিংস করে তুলে সরকারের পতন ঘটানোই এই এজেন্টদের লক্ষ্য। তাদের দাবি, ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টির এই চেষ্টা ব্যর্থ হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নতুন মেরুকরণের পথে মুসলিম বিশ্ব। এবার সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক। অনেক দূর গড়িয়েছে আলোচনাও, এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। এই 3 দেশেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্রভান্ডার। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো ন্যাটোর আদলে একজোট হলে বদলে যেতে পারে নানা সমীকরণ। বিশেষ করে টানাপোড়েন বাড়তে পারে আরেক প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে। গত বছর সেপ্টেম্বরে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয় সৌদি আরব পাকিস্তান। এই সমঝোতার মূল মন্ত্র হল, বহিঃশত্রুর হামলাকে যৌথ আগ্রাসন হিসেবে দেখা হবে, আক্রমণের শিকার হলে প্রতিহত করা হবে একসাথে। এবার এই চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক। সে লক্ষ্যে চলছে তোড়জোড়ও। এই চুক্তি কার্যকর হলে নতুন সামরিক জোট গঠন হবে মুসলিম বিশ্বে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে 3 মুসলিম দেশের জোট নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রত্যেকেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্রভান্ডার। একদিকে G20-র একমাত্র আরব সদস্য সৌদি আরব, অন্যদিকে ন্যাটোর সদস্য তুরস্ক। তৃতীয় দেশটি মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান। অস্ত্র উৎপাদন ও রফতানিতে ইসলামাবাদ ও আঙ্কারা উভয়ই বেশ উদীয়মান। পাকিস্তান ঐতিহাসিকভাবেই সৌদি আরবের মিত্র। তবে তুরস্কের সাথে সৌদির সম্পর্ক ততটা মধুর ছিল না। বরাবরই আরব বসন্ত সহ মধ্যপ্রাচ্যের বড় বড় গণবিক্ষোভে সমর্থন দিয়েছে তুরস্ক। অন্যদিকে এই গণ আন্দোলনগুলোকে রাজতন্ত্রের জন্য হুমকি মনে করেছে সৌদি আরব। 1 দশক আগে লিবিয়ার তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়তে যৌথ বাহিনীও গঠন করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকেও সমর্থন দিয়েছিল রিয়াদ, যেখানে সে সময় এরদোগান ছিলেন রিয়াদের নিন্দার পাত্র। কিন্তু এখন বদলে গেছে সেসব হিসেব নিকেশ। 2021 সালের দিকে ভালো হতে শুরু করে সৌদি তুরস্ক সম্পর্ক। বিশেষ করে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সম অবস্থান নেয় দুই দেশ। লেবানন ও ইরানে হামলা কিংবা সিরিয়ার মতো হটস্পটে কৌশলগতভাবে এক হয়েছে দুই দেশ। সুদানের গৃহযুদ্ধেও দুপক্ষই সমর্থন দিয়েছে সেনাবাহিনীকে, যেখানে বিদ্রোহী RSF-কে মদদ দেয় সংযুক্ত আরব আমিরাত। এমনকি ইয়েমেন থেকে আমিরাতের সেনা ও তাদের মিত্র STC-কে বিতাড়িত করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। লেবাননের উপকূলবর্তী অঞ্চলে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপ ভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা EMSC এই তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে দেশটির একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এতে এখনও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা RT-র তথ্য বলছে, লেবাননের পাশাপাশি ইসরায়েলের রাজধানী তেল আবিব আর হাইফাতেও বেশ ভালোভাবে অনুভূত হয়েছে এই ভূকম্পন। তবে কিছুদিন আগে এ নিয়ে সতর্কবার্তা দিয়েছিল ইরানের একটি ব্রডকাস্ট মিডিয়া। বলা হয়েছিল খুব দ্রুতই ভূমিকম্পের আঘাতে ধ্বংস হবে ইসরায়েলের তেল আবিব আর হাইফা শহর। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ। শনিবার রাজধানী কারাকাসে হয় এই প্রতিবাদ কর্মসূচি। ভেনেজুয়েলা সরকার যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে, তখন অনুষ্ঠিত হলো এই বিক্ষোভ। এ সময় মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন অভিযানের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেন সমর্থন। মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে মেক্সিকোতেও।
বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় নোবেল শান্তি পুরস্কার, নিশ্চিত করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তার এই মন্তব্যের জবাবে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছেন নোবেল সংস্থা, যেখানে জানানো হয়েছে পুরস্কার প্রদানের ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং স্থায়ী, যা অপরিবর্তনীয়, এমনকি কোনোভাবেই নেই আপিলেরও সুযোগ। এক্ষেত্রে পুরস্কার প্রাপ্তদের কর্মকাণ্ড নিয়েও কোনো রকম মন্তব্য করতে পারে না সংশ্লিষ্ট নোবেল কমিটি। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সাথে হতে চলা বৈঠকে তিনি প্রস্তাব করলে তার পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভূ রাজনৈতিক অস্থিরতার মাঝেই পুয়ের্তো রিকোতে প্রশিক্ষণ নিতে ব্যস্ত সময় পার করছে মার্কিন রিজার্ভ সেনারা। শনিবার পুয়ের্তো রিকোর সালিনাস ক্যাম্প সান্তিয়াগোতে বিশেষ এই প্রশিক্ষণে অংশ নেয় ইউএস আর্মি রিজার্ভের 402তম সিভিল অ্যাফেয়ার্স ইউনিট। ভারী মেশিন গান আর রাইফেল দিয়ে নিশানা অভ্যাস করা হয়। এ প্রশিক্ষণে রিজার্ভ সেনারা 90%-এর বেশি সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন তাদের প্রশিক্ষণদাতা ক্যাপ্টেন। জানিয়েছেন নির্দেশ মাত্রই যে কোনো স্থানে অভিযান পরিচালনায় প্রস্তুত এসব রিজার্ভ সেনা, তবে কোথায় পাঠানো হবে সেটি কৌশলে এড়িয়ে যান। বলেন এসব বিষয়ে রাজনীতিবিদরাই ঠিক করবেন। সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসের একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফুটেজে দেখা যায় হামলার উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে একাধিক মার্কিন যুদ্ধ বিমান। শনিবার এক বিবৃতিতে আইএস জঙ্গি গোষ্ঠীটির ঘাঁটি টার্গেট করে অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে সেন্ট্রাল কমান্ড। গেল মাসে জঙ্গি গোষ্ঠীটির হামলায় 2 মার্কিন সেনা ও এক দোভাষী নাগরিক নিহত হয়। পাল্টা জবাব দিতেই এই যৌথ হামলা চালানো হয়েছে দাবি ওয়াশিংটনের। মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে অভিযানে অংশ নেয় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এখনও মেলেনি হতাহতের কোনো খবর, মন্তব্য করেনি পেন্টাগনও। যুদ্ধবিরতির আওতায় আলেপ্পো ছাড়ল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি পুরোপুরি দখলে এলো তাদের নিয়ন্ত্রণে। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের তাবকাহ শহরের দিকে সরে যাচ্ছে সশস্ত্র যোদ্ধারা। এর আগে টানা 4 দিন সরকারি বাহিনী ও এসডিএফ সদস্যদের মধ্যে হয় তুমুল লড়াই। পরিস্থিতি শান্ত হওয়ায় আলেপ্পোয় ফিরেছেন বাসিন্দারা। আলেপ্পোয় মানুষের ভিড়, কেউ ফিরছেন পৈতৃক ভিটায়, কারো চোখে আনন্দাশ্রু। 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফ সদস্যরা শহর ছাড়ায় ফিরছেন বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সরকারি বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে সিরীয় প্রশাসন এবং এসডিএফ কমান্ডার মাজলুম আবদি। গেল মঙ্গলবার থেকে পাল্টাপাল্টি সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় আলেপ্পোর শেখ মাকসুদ, আল আশরাফিয়া এবং বনি জায়েদ এলাকা। পুরো শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলে সামরিক বাহিনী। নামানো হয় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়াজান। তুমুল গোলাবর্ষণ আর লড়াইয়ে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে এসডিএফ। বিকল্প উপায় না দেখে যুদ্ধবিরতিতে রাজি হয় সশস্ত্র যোদ্ধারা। শেখ মাকসুদ থেকে এসডিএফ সদস্যদের একেবারে সরিয়ে নিচ্ছে প্রশাসন। বড়জোর কয়েক ঘন্টা বা সোমবার পর্যন্ত চলতে পারে এই প্রক্রিয়া। ততক্ষণ পর্যন্ত বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দিচ্ছি, কারণ বাসিন্দাদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। সিরিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে উত্তর পূর্বাঞ্চলের তাবকা শহরের দিকে সরে যাচ্ছে এসডিএফ সদস্যরা। এই খবর পাবার পরই জন্মভূমি আলেপ্পোয় ফিরতে শুরু করেন বাসিন্দারা। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, অবশেষে এসডিএফ এর কবল থেকে মুক্তি পেয়েছি আমরা। শেখ মাকসুদ ও আশরাফি এলাকা বর্তমানে দখলমুক্ত। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আলেপ্পোর সাম্প্রতিক সংঘাতে কমপক্ষে 30 জনের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছে 1.5 লাখেরও বেশি। তবে শহরটি ছাড়লেও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা এখনই হাতছাড়া করতে নারাজ কুর্দিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অভিবাসী বিষয়ক সংস্থা আইসি এর অভিযানের বিরুদ্ধে এখনও প্রতিবাদ বিক্ষোভে উত্তাল মিনেসোটা। শনিবারও মিনিয়াপলিসের সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ। শহরটিতে গত সপ্তাহে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় সৃষ্ট ক্ষোভ ছড়িয়েছে অন্যান্য স্থানেও। হাড় কাঁপানো ঠান্ডায় প্রতিবাদী ব্যানার হাতে সড়কে নামে আন্দোলনকারীরা। মিছিলে স্লোগানে জানানো হয় ধরপাকড়, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। এই হত্যাকাণ্ডকে চরম অন্যায় আখ্যা দিয়েছে মিনেসোটা কর্তৃপক্ষ। অবশ্য গুলি ছোড়ার এই
এই ঘটনাকে আত্মরক্ষামূলক দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ডিটেনশন সেন্টারে বন্দী অভিবাসীদের সাথে সাক্ষাতে আইসের কার্যালয়ে গিয়েছেন 3 কংগ্রেস সদস্য। সেখানে বাধার মুখোমুখি হতে হয় তাদের। শনিবার বন্দী অভিবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় সদস্য ইলহান ওমার, অ্যাঞ্জি ক্রেইগ ও কেলি মরিসন। তবে ভেতরে প্রবেশের পরপরই বের করে দেওয়া হয় তাদের। প্রবেশে বাধা দেওয়ার বিষয়কে বেআইনি আখ্যা দেন কংগ্রেস সদস্যরা। গত বুধবার আইস কর্মকর্তার গুলিতে এক নারীর মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দেন অনেক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও। যুক্তরাষ্ট্রের মিসিসিপির উত্তর পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে শিশুসহ অন্তত 6 জন। শুক্রবার মধ্যরাতে আলাবামা সীমান্তের কাছে 3টি পৃথক স্থানে এই গোলাগুলির ঘটনা হয়েছে। জানা গেছে নিহত 6 জনের মধ্যে 4 জনই হামলাকারী পরিবারের সদস্য। বন্দুকধারীর গুলিতে প্রাণ হারানো শিশুটির বয়স মাত্র 7 বছর। এই ঘটনায় ডারিকা মুর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একমাত্র হামলাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাকে। আগামী সোমবার তাকে আদালতে হাজির করবে পুলিশ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় রাত 8:30 নাগাদ পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর দিকে ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার দাবি, আশপাশে পুলিশের কর্মীরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। এ ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে পুলিশ স্টেশনে ধর্ণা দেন শুভেন্দু অধিকারী। মিয়ানমারের জাতীয় নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় ভোর 6টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম ধাপের মতোই আজও কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুবই কম। দ্বিতীয় ধাপে 100 আসনে রায় জানাবেন নাগরিকরা। শান ও কাচিনের মতো সংঘাতপূর্ণ কয়েকটি প্রদেশের কিছু অংশে হবে ভোটাভুটি। নির্বাচন উপলক্ষে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত 18ই ডিসেম্বর নির্বাচনের প্রথম ধাপে 102 আসনে ভোটাভুটি হয়। আগামী 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের শেষ ধাপ। ভোট হবে 63 আসনে। সংঘাতের কারণে ভোট হবে না 65 আসনে। দীর্ঘ 5 বছরের সেনা শাসনের পর দেশটিতে সাধারণ নির্বাচন হলেও এতে অংশ নিতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছে জান্তা সমর্থন পুষ্ট মাত্র 6টি দল। তীব্র শীতের মাঝে বিশ্বের বিভিন্ন স্থানে চলছে বরফ শীতল পানিতে গোসলের ট্রেন্ড। কোথাও ধর্মীয় রেওয়াজ, আবার কোথাও সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে হাড় হিম করা পানিতে চলছে এই প্রতিযোগিতা। জাপানে বহু বছরের রীতি পালন করছেন শিন্তো ধর্মাবলম্বীরা। আবার বরফে জমে যাওয়ার হ্রদ কেটে তাতে গোসল করে যুদ্ধ সংঘাত বন্ধের প্রার্থনা করছেন ইউক্রেনের বাসিন্দারা। বিশ্বাস, এতে মনে এবং প্রাণে নতুন শক্তি সঞ্চারিত হয়। রীতিমতো হাড় হিম করা শীত, এরই মাঝে ল্যাঙ্গট পরে বরফ শীতল পানিতে গোসল করছে জাপানিরা। কাঁপতে কাঁপতে হাত জোড় করে চলছে আত্মশুদ্ধির প্রার্থনা। দেশটির রাজধানী টোকিওর একটি উপাসনালয়ে এই রীতি পালন করছেন জাপানের শিন্তো ধর্মাবলম্বীরা। এতে নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে মোট 99 জন অংশ নেন। 1955 সালে স্থানীয় জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধির আশায় শরীরে বরফ শীতল পানি ঢেলে প্রার্থনা করতেন মন্দিরটির এক পুরোহিত। তখন থেকেই এ রেওয়াজ পালন করে আসছে এই মতাদর্শে বিশ্বাসীরা। প্রচন্ড ঠান্ডা, তবে গত বছর অংশ নিয়ে শরীর ও মনে বেশ সতেজ অনুভব করেছিলাম, তাই এই বছরেও এসেছি। প্রতি বছর এই আয়োজন হয়। 80 বছর বয়স অবধি এই রীতি পালন করে যেতে চাই। এদিকে যুদ্ধ সংঘাতের মাঝেই কিছুটা একই ধাঁচের রীতি পালন করছে ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানেরা। যিশু খ্রিস্টের স্মরণে বরফে জমাট বাঁধা হ্রদ কেটে তাতে গোসলে নামেন কিয়েভের বাসিন্দারা। নবজাগরণের প্রতীক এই আচার পালন করে চলমান যুদ্ধের মাঝে মানসিক শক্তি যোগাতে ঈশ্বরের নিকট জানান প্রার্থনা। আমি এটা করি নিজের মধ্যে শক্তি সঞ্চার করতে, নিজেকে সুস্থ রাখতে আর আত্মাকে পরিশুদ্ধ করতেই এই আচার। এই রীতি নতুন করে মনে বাঁচার আশা সঞ্চার করে। আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক।
ইউরোপের আরেক দেশ জার্মানিতে -8 ডিগ্রি তাপমাত্রায় হ্রদের জলে সাঁতার প্রতিযোগিতা করছে 12 থেকে 90 বছর বয়সীরা। স্থানীয়দের মাঝে এই প্রতিযোগিতা পরিচিত শীতকালীন ডুবোৎসব নামে। দীর্ঘ 40 বছর ধরে এর আয়োজন করে আসছে বার্লিন সিলস নামের একটি সংগঠন। বর্তমানে এই প্রতিযোগিতা এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে ক্লাব সংশ্লিষ্টরা বলছেন নতুন করে আর সদস্য নিতে পারছেন না তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।